100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের টাকার পরিমাণ কিন্তু এক রয়েছে। তাহলে করব কি, পার্থক্য গুণন 100 ভাগ। তাহলে এখানে আমরা পার্থক্যটা কত, 10 এবং 8, পার্থক্য হচ্ছে 2 গুণন 100 ভাগ কত করব, বিক্রয় মানে 8টি। তার মানে এখানে 2 দিয়ে কাটলে হবে 4, 4 দিয়ে 100কে যদি আমরা কাটি তাহলে কত হবে, 25। তার মানে a + b = 5, a - b = 3 হলে a b এর মান কত? তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা ধরতে হবে যেখানে আমাদের এই শর্তগুলো ফিল আপ হয়। যেমন আমরা যদি 4 এবং 1 ধরি তাহলে 4 এবং 1 ধরলে 5 হবে, 4 এবং 1 বিয়োগ করলে হবে 3। তার মানে এর মান যদি আমরা 4 ধরি, বির মান যদি 1 ধরি, তাহলে আমাদের দুটি শর্তই পূরণ হয়। তার মানে 4 আর 1 গুণ করলে হবে কত, 60 লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আরও কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? তাহলে প্রথমে আমাদের মোট কত লিটার রয়েছে, 60 লিটার রয়েছে। তাহলে 60 লিটার, এবারে আমাদের পার্থক্য কত? আমাদের এখানে যে আমাদের অনুপাত, এখানে পার্থক্য কত, যেমন 7 3, তাহলে এখানে পার্থক্য কত, 4। এখানেও আমাদের এখানে যেহেতু ব্যস্ত অনুপাতিক হয়েছে তখন আমরা পার্থক্যটা নেব। তাহলে এখানে 7 3 7 3, তাহলে এখানে দুটি অনুপাতই একজন আরেকজনের ব্যস্ত অনুপাতিক রয়েছে। তাহলে দুটির পার্থক্য নেব 4 এবং অনুপাতের ছোট সংখ্যা নিতে হবে, অনুপাতের ছোট সংখ্যা 3। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি 19তম নিবন্ধন মডেল টেস্টে। 19তম নিবন্ধনের প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে আশা করছি আপনারা খুব সহজেই নিবন্ধনটি পাশ করবেন ইনশাআল্লাহ। গত 18তম নিবন্ধনেও আমরা কিন্তু মডেল টেস্টগুলো আপলোড করেছি। আমাদের শিটগুলো থেকে, আমাদের মডেল টেস্টগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন কিন্তু কমন এসেছে। এবারেও 19তম নিবন্ধনকে কেন্দ্র করে আপনাদের জন্য স্পেশাল পিডিএফ এবং প্রিন্ট কপি শিট তৈরি করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু প্রিন্ট কপি অথবা পিডিএফ দুই ভার্সন আপনারা নিতে পারবেন। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে এবং স্লাইড শোতে দেওয়া থাকবে। শুরু করছি আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ 19তম নিবন্ধন মডেল টেস্টের প্রথম পর্ব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি হ্যাজ অ্যাসিওর্ড মি ড্যাশ সেফটি। তাহলে তিনি আমাকে নিরাপত্তা দিচ্ছেন, নিশ্চয়তা করছেন কিসের জন্য, নিরাপত্তার জন্য। তাহলে এখানে হবে অ্যাসিওর্ড মি অফ সেফটি। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এটি কোন ধরনের সেন্টেন্স? তাহলে মে আল্লাহ হেল্প ইউ, এটা নিশ্চিতভাবে একটি অপটেটিভ সেন্টেন্স। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, হোয়াট রোলিং ইজ? এখানে রোলিংটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি অনেক সময় মিসিং হয়ে যায়। এটি সহজ একটি উত্তর যেটি আমরা করব সেটি হচ্ছে এটি একটি পার্টিসিপল। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে। তাহলে এখানে ফ্রাইডে লাস্ট বলা আছে, তাহলে সে গত শুক্রবার থেকে অসুস্থ। তাহলে এখানে কি হবে, সিন্স ফ্রাইডে লাস্ট। তাহলে এখানে সঠিক উত্তর করব হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। এরপরে আমাদের যেটি রয়েছে, হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুলের নাউন ফর্ম কোনটি? তাহলে বিউটিফুলের নাউন ফর্ম হয় কোনটি, বিউটি। হোল্ড ওয়াটার মিন্স কি? হোল্ড ওয়াটার এর এটি একটি ইডিয়মস, এটি হচ্ছে বেয়ার এক্সামিনেশন। বন্ধুরা, আপনাদের জন্য একটুখানি জানিয়ে রাখি যে 19তম নিবন্ধন কিন্তু আগের নিয়মেই হবে, এমসিকিউ হবে, লিখিত হবে এবং তারপরে ভাইবা থেকে সরাসরি নিয়োগপ্রাপ্ত হবে। সুতরাং আপনারা কোনো অবস্থাতেই একটুখানিও অবহেলা না করে আমাদের সাথে থাকলে আমরা আশা করছি আপনারা নিবন্ধনটি কোয়ালিফাই করবেন। আউট অ্যান্ড আউট মিন্স, এখানে আউট অ্যান্ড আউট মিন্স বলতে কি বোঝানো হয়েছে? আউট অ্যান্ড আউট বলতে বোঝানো হয় এখানে থ্রোলি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক সেন্টেন্স কোনটি? তাহলে আমরা এখানে যে রিচ বলা হচ্ছে, রিচ বলতে এখানে বোঝানো হচ্ছে ধনী প্রজাতি। তাহলে এখানে হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, যেটি অপশন ডিতে রয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের 4টি অপশনের মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটি সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমাদের যেটি বলছে হি হ্যাড বিন হ্যাংড, হি হ্যাজ বিন হ্যাংড, হি ওয়াজ হ্যাংড, 4টি অপশন রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তরটি আমরা করব কোনটি, যে হি ওয়াজ হ্যাংড ফর
মার্ডার, যেটি আমাদের সি নাম্বারে রয়েছে। সিনট্যাক্স মিন্স, সিনট্যাক্স বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে? সিনট্যাক্স মিন্স এখানে বোঝানো হয়ে থাকে সেন্টেন্স বিল্ডিং। জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই, জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড, এটি কে বলেছেন? তাহলে এখানে সঠিক উত্তর হবে গ্ল্যাডস্টোন। পরবর্তী যেটি রয়েছে, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি, শর্টলি এর ভার্ব ফর্ম কোনটি? এই প্রশ্নটি আপনাদের জন্য একটি HW থাকবে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবং উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আশা করছি। হু, হুইচ, হোয়াট আর এগুলো কোন ধরনের প্রনাউন? এখানে হু, হুইচ, হোয়াট এগুলো মূলত হলো এক ধরনের প্রনাউন। তাহলে এখানে কোন ধরনের প্রনাউন হবে? এগুলো হবে রিলেটিভ প্রনাউন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, তাহলে ঘড়িতে সময় কত এটা বোঝাতে ব্যবহার করা হয় কি? বাই ইয়োর ওয়াচ। তাহলে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট, ওয়েস্ট এর নাউন ফর্ম কোনটি? সঠিক উত্তরটি হবে ওয়েস্টেজ। সিলেক্ট দ্য অ্যান্সার অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন, তাহলে স্ট্যাগফ্লেশনে এখানে আমরা কি বলতে পারি? তাহলে এখানে সঠিক উত্তর হবে ইকোনমিক স্লোডাউন, এটি মূলত একটা ইকোনমিক টার্মস। তাহলে এখানে হবে ইকোনমিক স্লোডাউন। দ্য ওয়ার্ড প্লুরালিটি, আচ্ছা এখানে প্লুরালিটি, তাহলে প্লুরালিটি মিন্স এখানে কি বোঝানো হচ্ছে? প্লুরালিটি মিন্স মূলত বোঝানো হয় থাকে দ্য হোল্ডিং অর মোর দ্যাট ওয়ান অফিস ইন এ টাইম, তাহলে সঠিক উত্তর হবে দ্য হোল্ডিং অফ মোর দ্যান ওয়ান অফিস অ্যাট এ টাইম। বুস্ট লেগ মিন্স টু, এখানে বুস্ট লেগ বলতে কি বোঝানো হয় থাকে? বুস্ট লেগ বলতে বোঝানো স্মাগল। দ্য ওয়ার্ড ইউফেমিজম, ইউফেমিজম মূলত এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে ব্যবহার করা হয়। ইউফেমিজম একটা টার্ম যেখানে আপনি কোনো খারাপ কিছুকে ভালোভাবে উপস্থাপন করবেন, এটি হচ্ছে ইউফেমিজম বা ইনঅফেন্সিভ এক্সপ্রেশন যেটি বলা হয়। তাহলে এখানে আমরা যেটি বলা হয় যে ডেসক্রিপশন অফ দ্য ডিসএগ্রিবল থিংস বাই অ্যান এগ্রিবল নেম, অর্থাৎ খারাপ কিছুকে ভালোভাবে বোঝানো বা উপস্থাপন করা। 20 নম্বরে আমাদের যেটা রয়েছে রুট ওভার 169 ইজ ইকুয়াল টু, তাহলে এটি আমাদের গণিত টার্ম, তার মানে 169 বর্গমূল কত? তার মানে এখানে আমরা অপশন ধরে করব, যেহেতু আমাদের এটি MCQ পরীক্ষা, MCQ পরীক্ষাতে আমরা যত দ্রুত সম্ভব অ্যান্সার করতে পারবো। তাহলে বর্গমূলের বিপরীত কি? বর্গ, তার মানে 11 গুণ করলে কত হবে? 121। 13 গুণ করলে কত হবে? 169, তার মানে 169 এর বর্গমূল হবে 13। জন ইটমিস ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, তার মানে ভালো এখানে দক্ষ বোঝাবে, তাহলে এখানে হবে গুড অ্যাট ম্যাথমেটিক্স। হি ইনস্টিড ড্যাশ দেয়ার, তাহলে এখানে হি ইনস্টিড ড্যাশ কি হবে? তাহলে এখানে হবে অন মাই গোয়িং, তাহলে সঠিক উত্তর হবে ইনস্টিড অন মাই গোয়িং দেয়ার। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়ে থাকে ধাতু। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? এখানে সিসি, নরম নরম হাত, উরু রুমন এগুলো কিন্তু বহুবচন সংকেত দিচ্ছে না। আমরা যদি এখানে বলি পাকা পাকা আম, তার মানে এখানে অনেকগুলো বলছে, তাহলে সেক্ষেত্রে হবে পাকা পাকা আম। কোনটি তদ্ভব শব্দ? আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে একমাত্র তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ। বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল কত তারিখে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণপ্রজাতন্ত্রের ঘোষণা এসেছিল 17 এপ্রিল 1971। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা সংবিধান প্রবর্তিত হয় কবে? সংবিধান থেকে কিন্তু মাস্ট বি একটা প্রশ্ন আপনারা পাচ্ছেন। তাহলে সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? এটি মহাস্থানগড়ে অবস্থিত। বগুড়া থেকে মাত্র 13 কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলায় এই মহাস্থানগড় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁওয়ে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাণিজ্যের উদ্দেশ্যে কারা এসেছিল? তাহলে এখানে সর্বপ্রথম ইউরোপীয়দের মধ্যে যারা এসেছিল তারা হচ্ছে পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? পহেলা বৈশাখ চালু করেছিলেন
সম্রাট আকবর। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? এটি মূলত সোমপুর বিহার নামে পরিচিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে? বিখ্যাত তারা মসজিদ এটি তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান। বন্ধুরা, আপনাদের জন্য আবারও জানিয়ে রাখি, 19তম নিবন্ধনের জন্য আপনাদের জন্য স্পেশাল পিডিএফ শিট এবং প্রিন্ট কপি উভয় ভার্সন তৈরি করা হয়েছে। আপনারা চাইলে খুব সহজে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে, চাইলে নিয়ম ফলো করে খুব সহজেই সংগ্রহ করতে পারেন আমাদের এক্সক্লুসিভ শিটগুলি। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে। তাহলে পাখি ছাড়া বলাকা এবং দোয়েল কি? তাহলে এটি হচ্ছে দুটি উন্নত জাতের গম শস্য। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বিটজবা এগুলো কি? এগুলো এক ধরনের ফসল, তবে এগুলো উন্নত জাতের কলার একটি জাত। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ? জান্নাতাবাদ যে নাম দিয়েছিলেন তিনি হচ্ছেন সম্রাট হুমায়ুন। সাধুরীতির শব্দ কোনটি? আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে সাধুরীতির শব্দ রয়েছে কোনটি? সেটি হচ্ছে গ্রহ। সাধুরীতি মূলত সংস্কৃত শব্দ বেশি থাকে। নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ? ভাব বাচ্যের মধ্যে আমাদের কথা যেগুলো রয়েছে, যেমন এবার মাছ ধরা যাক, চলো এবার যাওয়া যাক, এবার খাওয়া যাক, এইরকম কথাগুলো থাকবে, সেটি হবে ভাব বাচ্য। তাহলে এখানে হবে এবার মাছ ধরা যাক। বাংলা একাডেমি মূল ভবনের নাম কি? বাংলা একাডেমি এর মূল ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর পরিমাণে নারিকেল গাছ কিন্তু পাওয়া যায়, সেক্ষেত্রে এর নাম দেওয়া হয়েছে নারিকেল জিঞ্জিরা। লেট দেয়ার বি লাইট কার বিখ্যাত চলচ্চিত্র? এটি মূলত জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল, এই গঠিত কমিশনের নাম কি? গঠিত কমিশনের নামটি হচ্ছে নাথান কমিশন। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? সর্বপ্রথম রাজধানী স্থাপিত হয়েছিল 1610 সালে। এক্ষেত্রে আরও প্রশ্ন আসতে পারে, মোট কতবার হয়েছিল, স্বাধীনের আগে কতবার, পরে কতবার। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম বলা হয় দক্ষিণ তালপট্টি দ্বীপ। তাহলে সঠিক উত্তর হবে দক্ষিণ তালপট্টি। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? আমাদের 91, 143, 47, 87 এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? আমরা যদি 40 থেকে 50-এর ঘরে যদি দেখি, তাহলে আমাদের এখানে 47 কিন্তু মৌলিক সংখ্যা, আমরা প্রথমটাতেই পেয়ে গেছি। যেহেতু 47টাই সবচেয়ে ছোট, আমরা 40 থেকে 50-এর মধ্যে যে সংখ্যাটি পেলাম সেটি হচ্ছে 47, সেটি মৌলিক সংখ্যা। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি। যা বলা হয়নি এক কথায় প্রকাশ করলে হবে অনুক্ত। উপকারীর অপকার করেন যে, যদি উপকারীর অপকার করেন তাহলে কৃতঘ্ন, আর উপকারীর উপকার অস্বীকার বা স্বীকার করেন না তিনি হবে অকৃতজ্ঞ। দুটো কিন্তু ভিন্ন হবে, একটুখানি বুঝতে হবে। অনল প্রবাহ, অনল প্রবাহ কার রচনা? অনল প্রবাহ বিখ্যাত সাহিত্যিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি এর রচনা। আনারস বালতি শব্দটি কোন ভাষা থেকে আগত? এরকম কোন ভাষা থেকে বা কোন ভাষার শব্দ, এটা কিন্তু 100% একটি প্রশ্ন পাবেন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এগুলো পর্তুগিজ ভাষার শব্দ। হাত হুদাই নাটকের নাট্যকার কে? হাত হুদাই এই নাটকের নাট্যকার হচ্ছে সেলিম আল দিন। কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ? সমার্থক এখানে নয় বলা আছে, একটু খেয়াল করতে হবে। তাহলে আত্মজ, তনয়, নন্দন এই তিনটাই কিন্তু পুত্র শব্দের সমার্থক শব্দ। তার মানে শৈল রয়েছে, শৈলটা কিন্তু সমার্থক শব্দ নয়। কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ? অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ হবে গরল। হুতুমি গদ্যের লেখককে? হুতুমি গদ্যের লেখক বা হুতুমি যে ভাষাটা ছিল
লেখার একটা মাধ্যম ছিল। এটি মূলত কালী প্রসন্ন সিংহ, তিনি এই হুতিমি লেখা চালু করেছিলেন। কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত? নারী জাগরণের অগ্রদূত বলা হয়ে থাকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। বনলতা সেন কার রচনা? বনলতা সেন জীবনানন্দ দাশের একটা কাল্পনিক রচনা বা কাল্পনিক চরিত্র। যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এই প্রসঙ্গে একটি কথা বলে যাই, বিগত কয়েকদিন আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টার সাথে বিদেশি কিছু কূটনৈতিক আলোচনা করতে এসেছিলেন। তো সেক্ষেত্রে অনেক নেটিজেনরা বাজে মন্তব্য করেছিলেন যে তারা ইংরেজি জানেন না, তাহলে তারা দেশ পরিচালনা করতে পারবেন কিভাবে। আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি যে বাংলা ভাষার জন্য যুদ্ধ হয়েছিল, আপনারা সেখানে আবার ইংরেজিকে টেনে নিয়ে আসছেন। যারা প্রয়োজন, বাংলা দেশ চালাতে গেলে মাথায় কিছু জ্ঞান থাকতে হয়, শুধু ইংরেজি জানলে হয় না। তাহলে এখানে এই চরণগুলির লেখক কে? এই চরণগুলির লেখক হচ্ছে কবি আব্দুল হাকিম। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? এটি ছোটবেলায় সবচেয়ে বেশি যা ভুল হচ্ছে সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী লিখতে গিয়ে প্রথম চৌধুরী অনেকে লিখে ফেলতো। কার কার এরকম ভুল হতো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাৎক্ষণিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তাৎক্ষণিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে তৎক্ষণ যুক্ত ইক, যেটি আমাদের অপশন ডিতে রয়েছে। বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? এখানে কিন্তু মৌলিক কথাটা বলা রয়েছে। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি? মৌলিক স্বরধ্বনির সংখ্যা 6, তার সাথে আরও একটি যোগ হবে, অর্থাৎ মোট 7টি। সমাজ ভাষাকে কি করে? সমাজ ভাষাকে সংক্ষেপ করে। এক্সিকিউটিভ এর পরিভাষা কোনটি? এক্সিকিউটিভ বলতে বোঝানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু না, এটি কিন্তু নয়, এটি মূলত নির্বাহী অর্থে ব্যবহার হয়। তাহলে এক্সিকিউটিভের সঠিক উত্তর হবে নির্বাহী। একটা যুক্ত খ রয়েছে, এর বিশ্লেষিত রূপ কি? যুক্ত খ এর অর্থে ক এবং মূর্ধন্য স থাকে, কিন্তু তাহলে ক এবং মূর্ধন্য স হবে এর বিশ্লিষ্ট রূপ। তবে আমরা ব্রাহ্মণের ক্ষেত্রে যেটি লিখি সেটি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হবে হ যুক্ত ম। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? তাহলে অঘোষের তো অল্প একটু বাতাস বের হবে, ভ ঠ ফ প্রচুর পরিমাণে কিন্তু মানে শক্তি দিয়ে বলতে হয় বা বাতাস বের হয়, তাহলে এখানে চ অল্প খুব সহজেই বলতে পারি, তার মানে এটি অল্প প্রাণ ধ্বনি। কোনটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়? তাহলে এখানে মারুত, পবন, অনিল, আর রয়েছে একটা পাবক। তাহলে আমরা জানি পাবক শব্দের অর্থ কি? আগুন, তার মানে এটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়। কম্পিউটারে জিইউআই এর অর্থ কি? এর অর্থটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অবশ্যই আমরা বলবো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এরপর রয়েছে ওএমআর এর পূর্ণরূপ কি? এটা নিশ্চয়ই আপনারা জানেন, অপটিক্যাল মার্ক রিডার অথবা রিকগনিশন। তাহলে সঠিক উত্তর করব অপটিক্যাল মার্ক রিডার। নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? আমরা জানি যে এখানে মজিলা উবুন্টু, এখানে অপারেটিং সিস্টেম নয়, কিন্তু মজিলা ফায়ারফক্স এটা একটা ব্রাউজার, তার মানে নিশ্চয়ই এটি কোনো একটা অপারেটিং সিস্টেম নয়। র্যাম কোথায় লাগানো থাকে? র্যাম লাগানো থাকে কোথায়? মূলত র্যাম লাগানো থাকে মাদারবোর্ডের সাথে, তাহলে সঠিক উত্তর হবে মাদারবোর্ডে। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে কি বলা হয়? যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় ঊষর। এখানে কিন্তু অনুর্বর কথাটা ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে ঊষর। কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত? কম্পিউটারে সাধারণত বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করে। মেইডেন স্পিচ এর অর্থ কি? মেইডেন স্পিচ মানে প্রথম, যার এটা প্রথম বক্তৃতা বলা হয়, তাহলে এখানে ফার্স্ট স্পিচ। 159 অর্থাৎ 159 দ্বারা ধারাটির 15তম পদ কত? তাহলে সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে সিকোয়েন্সটা বুঝতে হবে যে এই দুটোর মধ্যে কত? 4, এখানে 4, এখানে 4, তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে আমাদের রয়েছে কত? 4টা। তাহলে এখানে 13 প্লাস 4, তাহলে কত হবে? এখানে 17, আবার 17 প্লাস 4 21, 21 প্লাস 4 25, 25 প্লাস 4 29, 29 প্লাস 4 33, 33 প্লাস 4 37। তাহলে এই যে আমাদের তাহলে এখানে 15তম পদ চেয়েছে, আমরা এখানে 4টি রয়েছে,
তারপরে এখানে ৫ ৬ ৭ ৮ ৯ ১০, তার মানে আমাদের আরও ৫টি প্রয়োজন। তার মানে এখানে আমরা যদি দেখি তাহলে আমাদের ৫৭ হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে আমাদের এখানে আরও করতে হবে ৩৭ + ৪ ৪১, ৪১ + ৪ ৪৫, ৪৫ + ৪ ৪৯, ৪৯ + ৪ এখানে হবে ৫৩ এবং ৫৩ + ৪ এটি হবে ৫৭। তাহলে আমরা যদি বলি তাহলে এখানে কতটি ছিল? ৪টি ছিল, ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫। তার মানে আমাদের ১৫তম পদ কত হলো? ৫৭ হলো। আমরা কিন্তু খুব সহজে এভাবে বের করতে পারবো। এছাড়াও শর্টকাট যে নিয়মগুলো আছে আপনারা সেগুলো ব্যবহার করে কিন্তু এটি ব্যবহার করতে পারেন। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। এক্ষেত্রে বিষয়গুলো একটা কথা যে আমাদের তিনটি কোণই যদি সমান হয়, একটা ত্রিভুজের তিনটি কোণ সমান হলে আরেকটা বাহু বড় থাকা সত্ত্বেও কিন্তু সেটি সর্বসম হবে না। সর্বসম হওয়ার প্রধান শর্ত হচ্ছে বাহু এবং কোণগুলি একই হতে হবে। তাহলে শুধু কোণ একই হলে সর্বসম হবে না। রান ইনটু ডেপ্থ, রান ইনটু ডেপ্থ বলতে কি? এটি কি ফ্রেজ, ইডিয়ম, ভার্বাল নাউন নাকি অ্যাডভার্ব ক্লজ? তাহলে এটি মূলত একটি ইডিয়ামস। ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত? তাহলে যখন আমরা গড় বের করতে যাব তখন আমরা কি করব? n+1/2, n+1/2। তাহলে এখানে কত আছে? ৪৯ যোগ ১/২, তাহলে আমাদের এখানে কত হবে? ২৫। তাহলে আমাদের এটি হবে সঠিক উত্তর। তাহলে ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত হলো? ২৫। টাকায় ৩টি করে আম ক্রয় করে ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে আমরা করব কি? যে পার্থক্য গুণন ১০০ ভাগ বিক্রয়। তাহলে পার্থক্য কত? ৩টি করে ক্রয় ২টি করে বিক্রয়, পার্থক্য কত? ১ গুণন ১০০ ভাগ বিক্রয় কত? ২। তাহলে সরাসরি পেলাম কত? ৫০%। তার মানে আমাদের এখানে কত? ৫০% লাভ হবে। এরপরে আমাদের রয়েছে a+b = 5, a - b = 3 হলে ab এর মান কত? তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা ধরতে হবে যেখানে আমাদের এই শর্তগুলো ফিল আপ হয়। যেমন আমরা যদি ৪ এবং ১ ধরি তাহলে ৪ এবং ১ ধরলে ৫ হবে, ৪ এবং ১ বিয়োগ করলে হবে ৩। তার মানে এর মান যদি আমরা ৪ ধরি, বির মান যদি ১ ধরি, তাহলে আমাদের দুটি শর্তই পূরণ হয়। তার মানে ৪ আর ১ গুণ করলে হবে কত? ৪। ৬০ লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩। ওই মিশ্রণে আরও কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৩:৭ হবে? তাহলে প্রথমে আমাদের মোট কত লিটার রয়েছে? ৬০ লিটার রয়েছে। তাহলে ৬০ লিটার, এবার আমাদের পার্থক্য কত? আমাদের এখানে যে আমাদের অনুপাত, এখানে পার্থক্য কত? যেমন ৭:৩, তাহলে এখানে পার্থক্য কত? ৪। এখানেও আমাদের এখানে যেহেতু ব্যস্ত অনুপাতিক হয়েছে তখন আমরা পার্থক্যটা নেব। তাহলে এখানে ৭:৩ ৭:৩, তাহলে এখানে দুটি অনুপাতই একজন আরেকজনের ব্যস্ত অনুপাতিক রয়েছে। তাহলে দুটির পার্থক্য নেব ৪ এবং অনুপাতের ছোট সংখ্যা নিতে হবে। অনুপাতের ছোট সংখ্যা ৩, তাহলে ৩ দিয়ে কাটলে ২০, ৪ ২০ ৮০। তার মানে আমাদের এখানে কত হবে? ৮০ লিটার পেট্রোল মেশাতে হবে। ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তবে বিভিন্নভাবে কিন্তু এটি এসে থাকে। ১ ও ৩০-এর মাঝে কতটি, ১ এবং ৩১ পর্যন্ত কতটি, বিভিন্নভাবে আসে। তাহলে আমরা সাধারণত যদি বলি ১ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে মোট ১০টি। দুটি সংখ্যার গুণফল যদি ১৫৩৬ বা ১৫৩৬, সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা, লসাগু, আচ্ছা এখানে একটু মিস্টেক রয়েছে যে সংখ্যা দুটির লসাগু যদি ৯৬ হয়, গসাগু কত? এটাই মূলত প্রশ্ন ছিল। তাহলে সরাসরি আমরা গুণফলকে লসাগু দ্বারা ভাগ করব, বা যেটাই থাকুক না কেন, এখানে যদি গসাগুও হয় তাহলে লসাগু বের হবে, লসাগু থাকলে গসাগু বের হবে। তাহলে আমরা ৯৬ দিয়ে যদি ১৫৩৬কে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে কত? ১৬। কারণ এখানে ৬ আছে, এখানে ৬ আছে, তাহলে ৬ ৬ ৩৬ এরকমটাই আসতে হবে। আর এককের ঘরে ৬ আছে মাত্র ১৬, তাহলে এটি হবে সঠিক উত্তর।
100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের টাকার পরিমাণ কিন্তু এক রয়েছে। তাহলে করব কি, পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়। তাহলে পার্থক্য কত? 2 গুণন 100 ভাগ বিক্রয় রয়েছে 8। তাহলে এখানে আমরা পার্থক্যটা কত? 10 এবং 8, পার্থক্য হচ্ছে 2 গুণন 100 ভাগ কত করব? বিক্রয় মানে 8টি। তার মানে এখানে 2 দিয়ে কাটলে হবে 4, 4 দিয়ে 100কে যদি আমরা কাটি তাহলে কত হবে? 25। তার মানে এখানে হবে 25% কিন্তু লাভ। এভাবে কিন্তু খুব সহজে আপনারা অঙ্কগুলো করতে পারবেন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল যদি 12 হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে এখানে একটা বিষয় একটুখানি খেয়াল রাখবেন যে 54 বৃদ্ধি পেয়েছে, তার মানে সংখ্যাটি বড় হবে। আমাদের উত্তরটা যেটি হবে সেটি ছোট হবে। তার মানে নিশ্চয়ই 57কে যে আমরা উল্টাই তাহলে কত হবে? 75 হবে। বাট 54 কিন্তু বৃদ্ধি পায় না, তার মানে 57 এবং 75 কোনোটাই অ্যান্সার হবে না। এবারে 93 এবং 39 রয়েছে, 93কে উল্টালে তো 39 হবে, তার মানে কমে যাবে, নিশ্চয়ই এটিও অ্যান্সার হবে না। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 39। এটাকে যদি আমরা উল্টাই 93 হবে এবং 54 বৃদ্ধি পাবে, যোগফল 12 হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 24 হলে এক্স এর ধনাত্মক মান কোনটি হবে? তাহলে এখানে যদি আমরা বলি এক্স এর ধনাত্মক মান চেয়েছে, তার মানে সবগুলি ধনাত্মক অবস্থায় রয়েছে। 4 6 24 আমরা কিন্তু এটা বলতে পারি। তার মানে 6 এবং 4 দুটি গুণ করলে 24 হয়। তার মানে এক্স এর মান যদি আমরা 6 ধরি, ওয়াই এর মান যদি 4 ধরি, তার মানে মাইনাস করলে কিন্তু 2 হয়। তার মানে সেক্ষেত্রে আমরা 6 এবং 4 ধরলে দুটি শর্তই কিন্তু পালন হচ্ছে। তার মানে এক্স এর ধনাত্মক মান হিসেবে কিন্তু আমরা 6কে নিতে পারছি। একটি পঞ্চভুজের সমষ্টি কয় সমকোণ? একটি পঞ্চভুজের সমষ্টি মোট 6 সমকোণ। 1 1 2 3 5 8 13 21 ধারাটির দশম পদ কত? তাহলে এটি একটি ফিবোনাক্সি সিরিজ, অর্থাৎ বর্তমান পদের সাথে পূর্ববর্তী পদ যোগ করলে পরবর্তী পদ হয়। এটি হচ্ছে ফিবোনাক্সি সিরিজের একটি রুলস। তাহলে বর্তমান পদ আমাদের 1, পূর্ববর্তী পদ 0, তাহলে দুটো যোগ করলে কত হবে? 1 হবে, তার মানে পরবর্তী পদ 1 হবে। 1-এর সাথে আবার 1 যোগ করলে 2, 2 আর 1 3, 3 2 5, এইভাবে আমাদের দশম পদ বের করতে হবে। তাহলে আছে কয়েকটা? 1 2 3 4 5 6 7 8, তার মানে আমাদের 2টা বের করতে হবে। তাহলে 21-এর সাথে আমরা যদি 13 যোগ করি তাহলে কত হবে? 3 আর 1 4, 2 আর 1 3, তার মানে কত হচ্ছে? 34 হচ্ছে। আর 34-এর সাথে যদি 21 যোগ করি তাহলে কত হবে? 3 2 5, 4 আর 1 5, অর্থাৎ 55 হচ্ছে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি এবং 9 সেমি। রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে আমাদের এখানে 2 স্টেপে অঙ্ক করতে হবে। প্রথমে রম্বসের ক্ষেত্রফলটা বের করতে হবে, যেমন 8 এবং 9। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য রয়েছে 8 এবং 9, তাহলে এখানে 8 নং 72 ভাগ 2, তাহলে এখানে কত হবে? 36 হবে আমাদের রম্বসের ক্ষেত্রফল। ওকে, তাহলে এই একই ক্ষেত্রফল কার ক্ষেত্রফল হবে? সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের হবে। তার মানে বর্গক্ষেত্রেরও কত হচ্ছে? 36। তাহলে যখন আমাদের বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করতে হবে, নিশ্চয়ই এক বাহুর প্রয়োজন হবে। তাহলে এটাকে আমরা কি করব? রুট করব। তাহলে 6 পেয়েছি গুণন 4, কারণ পরিসীমার সূত্র কি? 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 6 24 সেন্টিমিটার হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা। এক্স এবং ওয়াই উভয় যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কোনটি জোড় সংখ্যা হবে? তাহলে এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে জোড় সংখ্যা হবে এক্স প্লাস ওয়াই, কারণ দুটি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা হয়। তার মানে এটি সঠিক উত্তর। টাকায় 3টি লেবু কিনে 2টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটা সম্ভবত আমরা এর আগেও বলেছি, এখানে হবে 50%। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে স্কোয়ার করবেন, তাহলে এখানে 9 গুণ বৃদ্ধি পাবে। কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল ওই সংখ্যাটি হবে, সংখ্যাটি কত? এক্ষেত্রে আমরা অপশন ধরে করব। অপশন ধরলে প্রথমে যদি আমরা এখানে 70-এর 40%, 4 7 কত হবে? 28 হবে। তাহলে এখানে 28-এর সাথে আমরা যদি 42 যোগ করি তাহলে কি 70 হয়? তাহলে এখানে 28 যুক্ত 42, তাহলে কিন্তু আমাদের 70 হয়ে যায়। তার মানে 70টাই আমাদের রাইট অ্যান্সার। কোনো সংখ্যার 60% থেকে 60% বিয়োগ করলে ফলাফল 60 হবে, সংখ্যাটি কত? এই ধরনের যদি কোনো অঙ্ক আসে
তাহলে আপনারা চোখ বন্ধ করে, আচ্ছা না, চোখ বন্ধ করে তো উত্তর করতে পারবেন না, চোখ খোলা রেখে অ্যান্সার করবেন, সেটা হবে অ্যান্সার 200। এখানে শর্তটা কি, যদি এখানে 60%, 60 বিয়োগ ফলাফল 60, অর্থাৎ এই তিনটা জায়গায় যদি একই ধরনের সংখ্যা থাকে। আমি যদি আপনাদের বোঝানোর জন্য একটু বলি, কোনো সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে বিয়োগফল বা ফলাফল 50 হবে, 100% থেকে 100 বিয়োগ করলে 100 হবে, 1% থেকে 1 বিয়োগ করলে 1 হবে। এই ধরনের একই সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে 200। আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 এবং 6 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফল কত হবে? আমরা কিছুক্ষণ আগে 89 নম্বর অঙ্কে কিন্তু রম্বসের ক্ষেত্রফল বের করেছি। তাহলে যেহেতু আমাদের কর্ণদ্বয় রয়েছে 4, 6, 24 ভাগ 2 করতে হবে, তাহলে এখানে অ্যান্সারটা হবে কত? 12। a প্লাস বি ইকুয়াল টু 2 এবং এ বি ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এ এবং বি এর মান কত যথাক্রমে বলা আছে। তাহলে যেহেতু গুণ করার পরে 1 হবে, তার মানে দুটা সংখ্যা একই হতে হবে, কারণ দুটা সংখ্যা যদি 1 না হয় তাহলে কিন্তু গুণফল 1 হবে না। তার মানে 1 এবং 1 গুণ করলে 1 হবে, 1 গুণ 1 প্লাস 1 করলে 2 হবে। তার মানে আমাদের এ এবং বি এর মান যথাক্রমে 1 এবং 1, এটি হতে হবে। 97 নম্বরে রয়েছে কোনটি মৌলিক সংখ্যা? 91, 87, 63, 59। আমাদের প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কিন্তু একটা মৌলিক সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 59। 3, 9 ও 4-এর চতুর্থ সমানুপাতিক কত? আমরা বিগত যে 18তম নিবন্ধন এবং প্রাইমারির যে স্পেশাল ক্লাসগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ ভালোভাবে আমি এগুলো বুঝিয়েছি। এখানে সাধারণভাবে এইভাবে চিন্তা করবেন, 3 কিভাবে 9 হয়েছে? নিশ্চয়ই স্কোয়ার কারণে 9 হয়েছে, তাহলে 4টাকেও আমরা স্কোয়ার করব, তাহলে 16 পাবো এবং 16টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোনটি কমন নাউন? আমাদের এখানে ট্রুথ, ব্যাংক, ভিক্টরি এবং লেন্থ রয়েছে, এর মধ্যে কমন নাউন কোনটি? তাহলে ব্যাংকটাই হচ্ছে কমন নাউন। হুইচ ইজ নট অ্যান ইংলিশ প্রেফিক্স? নিচের কোনটি ইংলিশ প্রেফিক্স নয়? প্রেফিক্স কোনটি নয়? ইম, আন, ইন এগুলো সবগুলি কিন্তু প্রেফিক্স, কিন্তু ইআরটা হচ্ছে সাফিক্স হিসেবে ব্যবহার হয়, তার মানে এটি প্রেফিক্স নয়। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখলেন অথবা শুনলেন, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকে শেষ করছি। শেষ মুহূর্তে আবারও আপনাদের জানিয়ে রাখি, 18তম নিবন্ধনের সফলতার পরে 19তম নিবন্ধনের জন্য আপনাদের জন্য স্পেশাল একটি শীট তৈরি করা হয়েছে। পিডিএফ এবং প্রিন্ট ভার্সন, ভার্সনে আপনারা চাইলে নিতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্লাইডে দেওয়া থাকবে, আপনারা চাইলে খুব সহজেই নিয়ম ফলো করে কিন্তু শীটগুলো সংগ্রহ করতে পারবেন। আগামীকাল আমাদের 11 থেকে 20তম গ্রেডের আরও একটি লিখিত মডেল টেস্ট থাকবে এবং পরবর্তীতে আবারও 19তম নিবন্ধন মডেল, এর পাশাপাশি ইউনিয়ন সমাজকর্মী ও খাদ্য অধিদপ্তরের ক্লাসগুলো কিন্তু নিয়মিত আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।